আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ এভরিওয়ান। ইহক কর্তৃক অনলাইন ক্লাসে সকল ছাত্রছাত্রীদের আমার পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বরাবরের মতো শুরু হয়ে গেল তোমাদের কেমিস্ট্রির অনলাইন ক্লাসটি। তোমাদের উচিত ভিডিওটি না টেনে পুরোটি দেখা। তো কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাসটি শুরু করি। আমাদের আজকের টপিক হলো পর্যায় সারণী। তোমাদের বোঝার সুবিধার্থে আমি টপিকগুলো কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি। তো প্রথমে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে পর্যায় সারণীর পটভূমি এবং বৈশিষ্ট্য। তো আমরা যদি পর্যায় সারণীর পটভূমির দিকে একটু লক্ষ্য করি, অর্থাৎ এই পাশটাতে যদি আমরা একটু লক্ষ্য করি, দেখবা যে আমরা একটা সিরিজ তৈরি করছি। সিরিজগুলোর মধ্যে কয়েকটা সাল এবং কোন সালে কোন বিজ্ঞানী কী কী আবিষ্কার করছে তার বর্ণনা দেওয়া আছে। তো প্রথমে যদি আমরা একটু খেয়াল করি, 1789 সালে ল্যাভোইসিয়ে মৌলিক পদার্থগুলোকে ধাতু ও অধাতুতে বিভক্ত করে। 1829 সালে ড্রোভরেন তার ত্রয়ী সূত্রটি প্রবর্তন করে। 1864 সালে অষ্টক সূত্র। 1869 সালে মেন্ডেলিফের পর্যায় সূত্র, আর 1913 সালে বিজ্ঞানী মোসলে কর্তৃক সূত্র। মূলত এই ছিল পর্যায় সারণীর পটভূমি। এখন যদি আমরা পর্যায় সারণীর কিছু বৈশিষ্ট্যর দিকে তাকাই, তো আমাদের যেগুলো জানতে হবে সেগুলো হচ্ছে কিছু কিওয়ার্ড। ধরো যে পর্যায় সারণীর যেই সকল বৈশিষ্ট্য বিদ্যমান তার মধ্যে আছে যে এদের পর্যায় কয়টা। যেমন পর্যায় সারণীর, তোমরা যদি পর্যায় সারণী একটু চার্টে তাকাও তখন তুমি দেখতে পারবা যে পর্যায় হচ্ছে এদের 60টি, গ্রুপ কয়টি 18টি। 60টি পর্যায়ের মধ্যে আবার 2টা পর্যায় আছে, সেগুলোকে আমরা কি বলি যে ল্যান্থেনাইড ও অ্যাক্টিনাইড সিরিজ। আর আরেকটা কিওয়ার্ড হচ্ছে বাম থেকে ডানে এবং উপর থেকে নিচে নামলে মৌলসমূহের ধর্মের কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়, যেগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে জানব। তারপরের টপিকটা হচ্ছে আমাদের বিভিন্ন পর্যায় সূত্র। বিভিন্ন পর্যায় সূত্রের মধ্যে আছে ত্রয়ী সূত্র, অষ্টক সূত্র, আর আরেকটা হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সূত্র। মূলত এই তিনটা সূত্র নিয়ে পর্যায় সারণীর বেস। তো ত্রয়ী সূত্র নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, ত্রয়ী সূত্র প্রতিষ্ঠিত হয় 1829 সালে। তো ত্রয়ী সূত্রের দিকে যদি আমরা একটু তাকাই, যে তুমি যদি তিনটা মৌল বিবেচনা করো, অর্থাৎ মৌলগুলো যদি এ, বি আর সি হয়, তো এ পারমাণবিক ভর হলো এক্স, সি এর পারমাণবিক ভর হলো ওয়াই। এখন এ আর সি এর পারমাণবিক গড়ের মান যদি অন্য একটা মৌলের পারমাণবিক ভরের সমান হয়, তখন তিনটা মৌলের মধ্যে একটা পর্যায়ক্রমিক যেই তোমার রিলেশন বিদ্যমান সেটা দেখতে পাবো। যেমন ধরো যে আমরা একটু উদাহরণ যদি দেখি, উদাহরণের ক্ষেত্রে কি হলো যে লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম। তো লিথিয়ামের পারমাণবিক ভর কত? 7। পটাশিয়ামের পারমাণবিক ভর কত? 39। এখন লিথিয়াম আর পটাশিয়ামের পারমাণবিক ভরের গড় কত আসলো আমাদের? 23। এই 23 কোন মৌলের পারমাণবিক ভর? সোডিয়ামের। যেহেতু সোডিয়ামের পারমাণবিক ভরও 23 আর এই দুইটা মৌলের পারমাণবিক ভর হচ্ছে 23, সেজন্য আমরা বলতে পারবো যে লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়ামের মধ্যে একটা মিল রয়েছে। সেজন্য দেখবা যে পর্যায় সারণীর মধ্যে লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়ামকে পর্যায় একে রাখা হয়। তো মূলত এটা ছিল তোমাদের ত্রয়ী সূত্র। তারপর যদি আমরা অষ্টক সূত্রের দিকে একটু তাকাই, অষ্টক সূত্রে মূলত কি হয়?
তো যদি আমরা একটু অষ্টক সূত্রটা দেখি, অষ্টক সূত্রটা হচ্ছে এরকম: যদি মৌলসমূহকে তাদের পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুযায়ী সাজানো হয়, তবে যে কোনো একটি মৌলের ধর্ম তার অষ্টক মৌলের ধর্মের সাথে মিলে যায়। অর্থাৎ এটা দ্বারা এটাই বুঝতেছি আমরা যে কোনো একটা মৌল, যেমন লিথিয়ামকে যদি আমরা বিবেচনা করি, লিথিয়াম থেকে পরবর্তী অষ্টম নাম্বার মৌল সোডিয়াম, এই সোডিয়ামের সাথে লিথিয়ামের একটা পারস্পরিক ধর্মের মিল পাওয়া যায়। আর এই ধর্মটার জন্য আমরা দেখব যে লিথিয়াম আর সোডিয়ামকে পর্যায় সারণীর পর্যায় একে রাখা হয়। ঠিক তেমনি লিথিয়াম আর সোডিয়ামের যেরকম এদের মধ্যে ধর্মের মিল রয়েছে, তুমি দেখবে যে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে সেম প্রসেস। কারণ বেরিলিয়াম হচ্ছে গিয়া, তো বেরিলিয়ামকে যদি তুমি 1 নাম্বার কাউন্ট করো, তারপর বেরিলিয়াম থেকে পর্যায়ক্রমিক অষ্টম নাম্বার যে মৌলটা হবে সেটা হচ্ছে অবশ্যই ম্যাগনেসিয়াম। কীভাবে? তুমি যদি একটু কাউন্ট করো, বেরিলিয়াম, তারপর 1 2 3 4 5 6 7 8 ম্যাগনেসিয়াম। সেজন্য বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে একটা পারস্পরিক ধর্মের মিল পাওয়া যায়। সেজন্য বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামকে পর্যায় গ্রুপ 2-এ রাখা হয়। তারপর যদি আমরা মেন্ডেলিফের পর্যায় সূত্রটা দেখি, মেন্ডেলিফের পর্যায় সূত্রে বলতেছে যে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হলো, তুমি যদি কোনো মৌলকে তাদের পারমাণবিক ভর, এখানে একটা কিওয়ার্ড হচ্ছে পারমাণবিক ভর, তুমি যদি কোনো একটা মৌলকে তাদের পারমাণবিক ভর অনুসারে সাজাও, অর্থাৎ নিম্ন থেকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও, তখন এদের মধ্যে কিছুটা ব্যতিক্রম দেখা যায়। আর ব্যতিক্রমগুলো হচ্ছে আর্গন আর পটাশিয়ামের মধ্যে, আয়োডিন আর আরেকটা হচ্ছে টেলোরিয়ামের মধ্যে। তো এদের মধ্যে কিছু ব্যতিক্রম দেখা যায়। যেহেতু এদের মধ্যে ব্যতিক্রম দেখা যায়, সেজন্য মোসলে কর্তৃক 1913 সালে একটা সূত্র প্রতিষ্ঠিত হয়। আর সেই সূত্রটাকে আমরা কি বলতেছি, যে মেন্ডেলিফের সংশোধিত সূত্র। অর্থাৎ মোসলে মেন্ডেলিফের সূত্রটাকে হচ্ছে একটু মডিফাই করে, সে হচ্ছে পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা বসায়। অর্থাৎ কোনো একটা মৌলকে যদি পারমাণবিক সংখ্যার ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো হয়, তখন তাদের ভৌত ও রাসায়নিক ধর্মাবলীর মিল পাওয়া যায়। অর্থাৎ সে জাস্ট মোসলে পারমাণবিক ভরের, অর্থাৎ মেন্ডেলিফের পারমাণবিক ভরের পরিবর্তে জাস্ট হচ্ছে পারমাণবিক সংখ্যা বসাই দিছে। তো তখন হচ্ছে আর এই যে ব্যতিক্রমগুলো আছে এগুলার থাকে না, অর্থাৎ পর্যায় সারণী তখন তার হচ্ছে নতুনত্বের রূপ নেয়। তারপর যদি আমরা তারপর হচ্ছে আমরা নেক্সট যে টপিকটা, সেটার দিকে আমরা একটু লক্ষ্য করি, যে সেই টপিকটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস হতে মৌলের অবস্থান নির্ণয়। তোমাদের পর্যায় সারণীর চ্যাপ্টারটার মধ্যে এই টপিকটা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট। আর আরেকটা কথা, তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মন্তব্যগুলো করবে যে কোথায় কোথায় তোমাদের সমস্যা হচ্ছে বুঝতে। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের অ্যান্সারগুলো দেওয়ার। তো তুমি যদি ইলেকট্রন বিন্যাস হতে কোনো মৌলের অবস্থান নির্ণয় করতে যাও, তখন তোমাকে হচ্ছে 2টা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে গ্রুপ নির্ণয় আর একটা হচ্ছে পর্যায় নির্ণয়। তো তুমি যদি কোনো একটা মৌলের পর্যায় নির্ণয় করতে পারো এবং গ্রুপ নির্ণয় করতে পারো, তাহলে তুমি অবশ্যই ওই মৌলটার পর্যায় সারণীতে ওই মৌলটার অবস্থান নির্ণয় করতে পারবা। এখন আসো যদি আমরা একটু পর্যায় নির্ণয়টা দেখি, তো দেখো পর্যায় নির্ণয়ের ক্ষেত্রে কি বলতেছি, যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরের নম্বরই ওই মৌলের পর্যায় সংখ্যা। অর্থাৎ কোনো মৌলের সর্ববাহিরের যে শক্তি স্তরটা আছে, সেই শক্তি স্তরের সংখ্যাটাই হচ্ছে এর পর্যায় সংখ্যা। আমরা যদি উদাহরণ হিসেবে একটু পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখি, আমরা দেখতেছি যে পটাশিয়ামের শেষ কক্ষপথের শেষ প্রধান শক্তি স্তরের মান কত? 4।
যেহেতু 4, তার মানে পটাশিয়ামের পর্যায় কত হবে? 4। আমরা যদি আরেকটা ইলেকট্রন বিন্যাস দিয়ে দেখতে চাই, তো ধরো যদি আমরা সোডিয়ামেরটা একটু চিন্তা করি, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা একটু দেখি, 1s2 2s2 2p 6 3s1। তো সোডিয়ামের ক্ষেত্রে আমরা দেখতেছি যে এর সর্ববহিস্থ শক্তি স্তরটা কত? 3। সেই জন্য এর পর্যায় হচ্ছে 3। ওকে, এটা হচ্ছে তোমাদের পর্যায় নির্ণয় গেল। তারপর যদি আমরা একটু গ্রুপ নির্ণয়টা দেখি, তো গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে 3টা। নিয়মগুলো যদি আমরা একটু দেখি, নিয়মগুলো হলো যে বাইরের প্রধান শক্তি স্তরে শুধু s অরবিটাল থাকলে, আর দ্বিতীয় নম্বর নিয়মটা হচ্ছে বাইরের প্রধান শক্তি স্তরে যদি s ও p অরবিটাল থাকে, আর তৃতীয় নিয়মটা হচ্ছে বাইরের প্রধান শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে এবং পূর্বের শক্তি স্তরে যদি d অরবিটাল থাকে। অর্থাৎ এখানে নিয়ম হচ্ছে 3টা। তো যদি আমরা একটু নিয়মগুলো ফলো করে যদি আমরা কয়েকটা মৌলের ইলেকট্রন বিন্যাস দেখি, তো প্রথম নিয়মটার জন্য আমরা যদি দেখি, তো আমরা যদি হাইড্রোজেনেরটা চিন্তা করি, আমাদের নিয়ম 1-এর ক্ষেত্রে হাইড্রোজেন যদি আমরা ধরি, হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস কি? 1s1। তো এই যে এখানে কি কোন অরবিটাল আছে? শুধুমাত্র s অরবিটাল আছে। এখানে কি কোনো p অরবিটাল আছে? নাই। কোনো d অরবিটাল আছে? নাই। যেহেতু এখানে শুধু s অরবিটাল আছে, তাই সেজন্য আমরা এটা কোন নিয়মের মাধ্যমে আমরা গ্রুপ নির্ণয় করব? নিয়ম 1-এর মাধ্যমে। আর নিয়ম 1 কি? যে শুধুমাত্র যদি s অরবিটাল থাকে, তাহলে s অরবিটালে যে কয়টা ইলেকট্রন বিদ্যমান সেই কয়টার উপর ডিপেন্ড করে তার গ্রুপ সংখ্যা নির্ণয় করা হয়। যেহেতু s অরবিটালের মধ্যে এর ইলেকট্রন আছে একটা, সেই জন্য এর গ্রুপ কত? 1। এই জন্য এর গ্রুপ হচ্ছে 1। তোমরা যদি এখন নিয়ম 2-এর ক্ষেত্রে দেখো, নিয়ম 2-এর ক্ষেত্রে আমরা দেখতেছি, আমরা যদি একটা বোরনেরটা চিন্তা করি, বোরনের ইলেকট্রন বিন্যাসটা দেখি, তাহলে কি হবে? 1s2 2s2 2p1। অর্থাৎ দেখো যে এখানে কি s অরবিটালও আছে, শেষ কক্ষপথ। তোমরা শুধুমাত্র যখন গ্রুপ নির্ণয় করবা, অবশ্যই গ্রুপ অথবা পর্যায় নির্ণয় করবা, অবশ্যই কী হতে হবে? তার শেষ কক্ষপথ যেটা। তো যেহেতু এর শেষ কক্ষপথে 2, আর এই 2-এর মধ্যে কী অরবিটাল আছে? s অরবিটাল আছে, p অরবিটাল আছে, d অরবিটাল নাই। যেহেতু s অরবিটাল আছে আর p অরবিটাল আছে, তো তখন আমরা কোন নিয়মটা ফলো করব? 2 নম্বর নিয়মটা। অর্থাৎ 2 নম্বর নিয়মে তোমরা একটু দেখো যে 2 নম্বর নিয়মে কি বলছে? বাইরের প্রধান শক্তি স্তরে যদি s ও p অরবিটাল থাকে। তো বাইরের শক্তি স্তরে s আর p অরবিটাল আছে। যেহেতু s আর p অরবিটাল আছে, তো s আর p অরবিটালের ইলেকট্রন সংখ্যা তোমরা প্রথমে যোগ করবা। যোগ করে এই যোগফলের সাথে যদি তোমরা 10 যোগ করো, তখন হচ্ছে এদের গ্রুপ সংখ্যা তোমরা পেয়ে যাবা। অর্থাৎ শেষ কক্ষপথে যদি s আর p অরবিটাল থাকে, s অরবিটাল আর p অরবিটালের মানের যোগফল, আর এদের সাথে 10 যোগ করার ফলে যে সংখ্যাটা পাবা সেটা হচ্ছে তার গ্রুপ সংখ্যা। অর্থাৎ বোরনের গ্রুপ কত? 13। ওকে, তারপর 3 নম্বরটা নিয়মটা যদি আমরা একটু আসি, 3 নম্বর নিয়মে বলছে যে বাইরের প্রধান শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে এবং পূর্বের শক্তি স্তরে যদি d অরবিটাল থাকে। তো এরকম একটা মৌল যদি আমরা চিন্তা করি, তো এরকম একটা মৌল হচ্ছে আয়রন, কি 26। ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা দেখি, 1s2 2s2 2p6 3s2 3p6, 10 16 18 হচ্ছে 4s 3d 20 হচ্ছে। অর্থাৎ দেখো যে কটা হলো? 10 16 17 18
19, 20 আর 6, 26। এখন দেখো যে এর সর্ববহিস্থ শক্তিস্তর কত? 4। যেহেতু সর্ববহিস্থ শক্তিস্তর 4 আর এর পূর্ব শক্তিস্তর কত? 3। যেহেতু এদের 4 মানে সর্বশক্তি স্তরে এস অরবিটাল বিদ্যমান এবং পূর্ববর্তী শক্তি স্তর অর্থাৎ যেটা এখানে দেখতেছি পূর্ববর্তী শক্তি স্তরে ডি অরবিটাল বিদ্যমান। তো আমরা কি পড়ছিলাম যে নিয়মের ক্ষেত্রে বাইরের প্রধান শক্তি স্তরে যদি এস অরবিটাল থাকে এবং পূর্বের শক্তি স্তরে ডি অরবিটাল থাকে, এখানে সেম বাইরের প্রধান শক্তি স্তরে কি অরবিটাল আছে? এস অরবিটাল, আর পূর্ববর্তী শক্তি স্তরে ডি অরবিটাল আছে। তো এই যদি এরকম থাকে তখন হচ্ছে এস অরবিটাল আর ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করে দিলে হচ্ছে এদের আমরা গ্রুপ সংখ্যাটা পেয়ে যাব। অর্থাৎ যদি আমরা এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা দিকে চিন্তা করি 2 আর ডি অরবিটালের ক্ষেত্রে হচ্ছে 6, মোট হচ্ছে 8। অর্থাৎ এর গ্রুপ হচ্ছে কত? 8। আয়রনের গ্রুপ কত? 8। ওকে, তো মোটামুটি আমরা ইলেকট্রন বিন্যাস হতে মৌলের অবস্থান নির্ণয় কিভাবে করা যাবে সেটা হচ্ছে আমরা দেখে ফেললাম। তারপর আসি আমরা নেক্সট টপিকে। নেক্সট টপিকটা ছিল হচ্ছে পর্যায় সারণীতে গ্রুপগুলো মনে রাখার সহজ কৌশল। তো আমার এখানে একটু কাটাকাটি গেছে, তোমরা একটু বুঝে নিবা। তো দেখো আমি তোমাদের দেখানোর ট্রাই করতেছি। গ্রুপ 1-এর মৌলগুলো তোমরা কিভাবে মনে রাখবা, গ্রুপ 2-এর মৌলগুলো কিভাবে মনে রাখবা, গ্রুপ 13, গ্রুপ 14, গ্রুপ 15, গ্রুপ 16, গ্রুপ 17 এগুলো কিভাবে মনে রাখবা। আর মাঝে হচ্ছে তোমার যেই গ্রুপগুলো আছে সেগুলো হচ্ছে অবস্থান্তর মৌলের গ্রুপগুলো অতটা তোমাদের ছন্দ মনে রাখার দরকার নেই, জাস্ট এগুলোই তোমরা মনে রাখবা। ওকে, তো তোমরা এখানে বোঝানোর মতো কিছু নাই, তোমরা জাস্ট একটু দেখে নাও। তারপর যদি আমরা নেক্সট যে টপিকটা সেটাতে একটু লক্ষ্য করি যে পর্যায় সারণীতে কিছু ব্যতিক্রম ও পর্যায় সারণীর সুবিধা। আধুনিক পর্যায় সারণীতে কিছু ব্যতিক্রম জিনিস আছে আর হচ্ছে এর কিছু সুবিধাও আছে। ব্যতিক্রমগুলো হচ্ছে যে হাইড্রোজেনের অবস্থান 1 নম্বরে, 2 নম্বরটা হচ্ছে হিলিয়ামের অবস্থান, আর আরেকটা হচ্ছে ল্যান্থেনাইড ও অ্যাক্টিনাইড সারির যে মৌলগুলো আছে এদের অবস্থান। তো যদি আমরা হাইড্রোজেনের অবস্থানের ক্ষেত্রে একটু চিন্তা করি, আমরা নর্মালি জানি যে হাইড্রোজেন একটা অধাতু, কিন্তু অধাতু হওয়া সত্ত্বেও এদের হচ্ছে ক্ষার ধাতুর গ্রুপের অর্থাৎ গ্রুপ 1-এ এর অবস্থান রাখা হয়েছে। কারণটা কি? যথেষ্ট কারণ আছে। কারণটা হচ্ছে যে হাইড্রোজেনের প্রধান শক্তি স্তরে কয়টা মাত্র ইলেকট্রন বিদ্যমান? 1টি মাত্র বিদ্যমান। আর আমরা যদি কোনো ক্ষার ধাতুর ক্ষেত্রে দেখি, ক্ষার ধাতুর ক্ষেত্রে এদের বহিস্থ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন বিদ্যমান থাকে সবসময়? 1টা ইলেকট্রন। যেহেতু তোমার হাইড্রোজেনের শেষ কক্ষপদে 1টা ইলেকট্রন বিদ্যমান এবং ক্ষার ধাতুসমূহের শেষ কক্ষপদে হচ্ছে 1টা ইলেকট্রন বিদ্যমান, সেজন্য একে গ্রুপ 1-এ রাখা হয়েছে। আর আরেকটাও কারণ হচ্ছে যে হ্যাঁ, যেহেতু এর সাথে হচ্ছে ক্ষার ধাতুর কিছু বৈশিষ্ট্য মিল পাওয়া যায়। ওকে, তারপর আসে আমরা হিলিয়ামের অবস্থান। হিলিয়াম আমরা তো জানি যে হিলিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাস, কিন্তু তাকে হচ্ছে গ্রুপ 18-তে রাখা হয়েছে। কিন্তু তাকে 18-তে রাখা হয়েছে, কিন্তু তার হওয়ার কথা ছিল কত? গ্রুপ 2-এ। কারণ কি? যদি আমরা একটু লক্ষ্য করি যে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখি, হিলিয়ামের হচ্ছে 2 1s2, অর্থাৎ তার এস অরবিটালে কয়টা ইলেকট্রন বিদ্যমান? 2টা অরবিটাল। তার মানে তাকে কত? গ্রুপ 2-এ রাখার কথা ছিল। কিন্তু গ্রুপ 2-এ আমরা দেখব যে গ্রুপ 2-এ যে সকল মৌলগুলো আছে তারা হচ্ছে মৃৎক্ষার ধাতু, কিন্তু হিলিয়াম তো একটা নিষ্ক্রিয় গ্যাস, সেই জন্য একে গ্রুপ 18-তে রাখা হয়েছে। এই মূলত এগুলো ছিল হচ্ছে পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম। আর আরেকটা আছে, সেটা হচ্ছে গিয়ে ল্যান্থেনাইড ও অ্যাক্টিনাইড সিরিজ মৌলের অবস্থান। এটা জাস্ট তোমার পর্যায় সারণীর সৌন্দর্য বৃদ্ধির জন্য এটা হচ্ছে তোমার 2টা সিরিজ করে রাখা হয়। ওকে, তারপর আমরা মৌলসমূহের পর্যায়ভিত্তিক ধর্ম দেখব। তো মৌলসমূহের পর্যায়ভিত্তিক ধর্ম তোমাদের বইয়ে যেসব জিনিসগুলো আলোচনা করছে, একটা হচ্ছে ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, আর একটা হচ্ছে ইলেকট্রন আসক্তি।
তো তোমাদের বোঝার সুবিধার্থে বা তোমাদের মনে রাখার সুবিধার্থে আমি তোমাদের একটা টেকনিক করে দিলাম যে এই চিত্রের মাধ্যমে তোমরা খুব সহজে মনে রাখতে পারবা যে একটা পর্যায়ে বরাবর বাম থেকে ডানে গেলে কোন কোন জিনিসগুলো বাড়ে, আর একটি গ্রুপ বরাবর উপর থেকে নিচে গেলে কোন কোন জিনিসগুলো বাড়ে। এখানে বোঝানোর মতো কিছু নাই, জাস্ট মুখস্থর বিষয়। এটা হচ্ছে তোমরা জাস্ট মুখস্থ করবা। তারপর আসো যে আমরা হচ্ছে একটা পর্যায়ভিত্তিক ধর্ম নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসো আমরা যদি একটু সাইডে রেখে দিই, তো প্রথমে যদি আমরা আয়নীকরণ শক্তি নিয়ে আলোচনা করি, কারণ আয়নীকরণ শক্তিও কি একটা পর্যায়ভিত্তিক ধর্ম। আয়নীকরণ শক্তি হচ্ছে একটা পর্যায়ভিত্তিক ধর্ম। এখন পর্যায়ভিত্তিক ধর্মের আয়নীকরণ শক্তি নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, তো আয়নীকরণ শক্তি নিয়ে যখন আমরা আলোচনা করবো এর সংজ্ঞাটা একটু দেখি, যে সংজ্ঞাটা হচ্ছে গ্যাসীয় অবস্থায়। অবশ্যই মনে রাখবে এটা কোন অবস্থায় থাকবে, গ্যাসীয় অবস্থায়। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণু, রেখে দিই। তো প্রথমে যদি আমরা আয়নীকরণ শক্তি নিয়ে আলোচনা করি, কারণ আয়নীকরণ শক্তিও কি একটা পর্যায়ভিত্তিক ধর্ম। আয়নীকরণ শক্তি হচ্ছে একটা পর্যায়ভিত্তিক ধর্ম। এখন পর্যায়ভিত্তিক ধর্মের আয়নীকরণ শক্তি নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, তো আয়নীকরণ শক্তি নিয়ে যখন আমরা আলোচনা করবো এর সংজ্ঞাটা একটু দেখি, যে সংজ্ঞাটা হচ্ছে গ্যাসীয় অবস্থায়। অবশ্যই মনে রাখবে এটা কোন অবস্থায় থাকবে, গ্যাসীয় অবস্থায়। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন তাকে হচ্ছে আমরা কি বলবো, আয়নীকরণ শক্তি। মোট কথা কোনো একটা মৌলের শেষ কক্ষপথ থেকে একটা করে ইলেকট্রন সরায় নিতে যে সরায় নেওয়ার ফলে যে আয়নীকরণ শক্তি হচ্ছে তোমার আয়নীকরণ শক্তি হচ্ছে প্রভাবটা দেখা যায়। ধরো যে আমরা যদি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম আর সিলিকনের ক্ষেত্রে যদি আমরা একটু তাকাই, এরা হচ্ছে পর্যায় 3-এর মৌলসমূহ। তো আমরা কি পড়ছিলাম যে একই পর্যায় বরাবর বাম থেকে ডানে গেলে কোন কোন জিনিসগুলো বাড়ে, ইলেকট্রন আসক্তি, অধাতব ধর্ম, পারমাণবিক ভর, তড়িৎ ঋণাত্মকতা আর হচ্ছে আয়নীকরণ শক্তি। তো দেখো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম আর সিলিকন এরা হচ্ছে পর্যায় 3-এর বাম থেকে ডান দিকগামী মৌলসমূহ। তো দেখো যে যেহেতু পর্যায় আমরা বাম থেকে, সোডিয়াম হচ্ছে তোমার পর্যায় 3-এর হচ্ছে সর্ববামে, আর আস্তে আস্তে পর্যায়ক্রমে হচ্ছে সিলিকন হচ্ছে ডানে যেতে থাকে। তো আমরা পড়ছিলাম যে একই পর্যায় বরাবর যদি বাম থেকে ডানে যাওয়া হয় কি জিনিস বাড়ে, আয়নীকরণ শক্তির মান বাড়তে থাকে। এখানে পর্যায়ক্রমে যদি আমরা যাই, বাম থেকে যদি ডানে যাই অর্থাৎ সোডিয়াম থেকে সিলিকনের দিকে যাই, তার মানে কি আয়নীকরণ শক্তির মানও বাড়তে থাকবে। তার মানে আমরা বলতে পারবো যে সোডিয়াম থেকে সিলিকনের আয়নীকরণ শক্তির মান বেশি, অর্থাৎ সোডিয়াম থেকে সিলিকনের আয়নীকরণ শক্তির মান বেশি। ঠিক তেমনি ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে সেম জিনিস। আয়নীকরণ শক্তির ক্ষেত্রে আমরা পড়ছিলাম যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের সর্ববহিস্থ যে শক্তিস্তর থেকে একটি করে ইলেকট্রন সরায় নিতে যে শক্তির প্রয়োজন সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। কিন্তু ইলেকট্রন আসক্তি হচ্ছে আয়নীকরণ শক্তির পুরো উল্টো। ইলেকট্রন আসক্তির সংখ্যাটা হচ্ছে এরকম, গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন এনে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন তাকে আমরা বলবো ইলেকট্রন আসক্তি। ওকে, অর্থাৎ ইলেকট্রন আসক্তি হচ্ছে গিয়ে একটা করে ইলেকট্রন তার শক্তি স্তরে যোগ করবে। এখন আমরা যদি আবার ওই 4টার দিকে একটু তাকাই, তো দেখো যে ইলেকট্রন আসক্তি কি হয়, যে একই গ্রুপ বরাবর উপর থেকে নিচে গেলে কি হয়, একই পর্যায়ে বরাবর বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির মান কী হতে থাকে, বাড়তে থাকে। তো যদি আমরা সেম জিনিসটা অর্থাৎ আয়নীকরণ শক্তি যেটাতে দেখছিলাম সেটাতে যদি আমরা ইলেকট্রন আসক্তিটা দেখি, যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম আর সিলিকন কি একই পর্যায়ের বাম থেকে ডানগামী মৌল।
তো যেহেতু সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম আর সিলিকন এর মধ্যে সোডিয়াম হচ্ছে সর্ববামে অবস্থান করতেছে, তার মানে সোডিয়াম থেকে সিলিকনের ইলেকট্রন আসক্তির মান বেশি। অর্থাৎ আমরা এটা বলতে পারবো যে সোডিয়াম থেকে সিলিকনের ইলেকট্রন আসক্তির মান কি বেশি। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে ধাতব ধর্ম। ধাতব ধর্ম কি? যে সকল মৌল চকচকে আঘাত করলে ধাতব শব্দ করে তাদেরকে আমরা ধাতু বলি। আবার যে সকল মৌল এক বা একের অধিক ইলেকট্রন ত্যাগ করতে সক্ষম তাদেরকে আমরা কি বলি? ধাতু বলি। ধরো যে আমরা যদি একটা সোডিয়ামের ক্ষেত্রে চিন্তা করি, সোডিয়াম কি করতে পারে? সোডিয়ামের ইলেকট্রন কয়টা? 11। তো সে কি করতে পারবে যে তার ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা দেখি, সে কি করতে পারবে? খুব সহজে হচ্ছে গিয়ে এই শেষ কক্ষপথে যে একটা ইলেকট্রন আছে এটা সরে দিতে পারবে। যেহেতু সে এটা খুব সহজে সরে দিতে পারে সেজন্য সোডিয়াম কি একটা ধাতু। তারপর আমরা যদি আবার একটু আয়রনের ক্ষেত্রে চিন্তা করি, আয়রনের ছিল 26, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d6। অর্থাৎ এর শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন বিদ্যমান? 2টা। সে কী করতে পারবে? এই 2টা ইলেকট্রন খুব সহজেই ত্যাগ করে দিতে পারবে। ত্যাগ করে কি উৎপন্ন করবে? আয়রন 2+। যেহেতু সে খুব সহজেই 2টা ইলেকট্রন ত্যাগ করতে পারে সেজন্য আমরা কি আয়রনকেও কি বলবো? একটা ধাতু বলবো। আর যেহেতু ধাতব ধর্ম এটা, ধাতব ধর্ম আর অধাতব ধর্ম হচ্ছে ধাতব ধর্মের পুরো উল্টা। অর্থাৎ ধাতব ধর্ম শুধুমাত্র ধাতব ধর্ম হচ্ছে তোমার বাম পাশের পর্যায় সারণীর বাম পাশের মৌলগুলা থেকে ডান পাশের মৌলগুলোর মধ্যে আস্তে আস্তে কমতে থাকে। আর অধাতব ধর্ম হচ্ছে তোমার বাম পাশের মৌলগুলা থেকে ডান পাশের মৌলগুলোর মধ্যে বাড়তে থাকে। অর্থাৎ তুমি যদি পর্যায় সারণীর দিকে তাকাও, পর্যায় গ্রুপ একে দেখবে তোমার সবগুলা মৌল হচ্ছে ধাতু বা ক্ষার ধাতু, কিন্তু তুমি যদি আবার গ্রুপ 17 দিকে তাকাও সেখানে দেখবে হচ্ছে এরা হচ্ছে হ্যালোজেন সমূহ। তার মানে কি হ্যালোজেন সমূহ কি তোমার অধাতু নিয়ে কাজ করে। সেজন্য আমরা বলতেছি যে একটি পর্যায়ের বাম থেকে যত ডানে যাবা তত হচ্ছে, সেজন্য আমরা বলতেছি যে একটি পর্যায়ের বাম থেকে যত ডানে যাবা তত হচ্ছে তোমার ধাতব ধর্ম কমতে থাকবে আর অধাতব ধর্মে বাড়তে থাকবে। তারপর আসো তড়িৎ ঋণাত্মকতা নিয়ে। তড়িৎ ঋণাত্মকতা কি? 2টা পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে পরিণত হয় তখন কি পরমাণুগুলো বন্ধনের ইলেকট্রন দুটিকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণকে আমরা কি বলবো? তড়িৎ ঋণাত্মকতা। তো এখানে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে আমরা কথা বলতেছি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড কীভাবে তৈরি হয়। একটা এখনো হাইড্রোজেন আর এখনো ক্লোরিন নিয়ে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন প্রস্তুত হয় তখন হচ্ছে দেখবা যে হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে ক্লোরিনের আকারটা অনেক বেশি হাইড্রোজেনের তুলনায়। তো আমরা তো নর্মালি জানি যে যার হচ্ছে বেশি শক্তি সে কী করে? সব কিছু তার নিজের দিকে টেনে নেয়। তো এখানেও সেম জিনিস, অর্থাৎ হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে যে একটা বন্ডের সৃষ্টি হয় 2টা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, ক্লোরিনটা কি করতে চায়? সেই ইলেকট্রনগুলো হচ্ছে সে নিজের দিকে টেনে নিতে চায়। যদি সে নিজের দিকে টেনে নেয় তার দিকে হচ্ছে ডেল্টা মাইনাস আর তার দিকে হচ্ছে ডেল্টা প্লাসের সৃষ্টি হয়। এগুলো হচ্ছে আমরা রাসায়নিক বন্ধনে পরবর্তী চ্যাপ্টারে আলোচনা করব। তো জাস্ট এটাই জানো যে ডেল্টা মাইনাস আর ডেল্টা প্লাসের সৃষ্টি অর্থাৎ 2টা পোলের সৃষ্টি হয়। সেজন্য এদের মধ্যে কি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দেখা যায়। আর এটা হচ্ছে মূলত তড়িৎ ঋণাত্মকতা। তো তোমাদের সুবিধার্থে আমি কয়েকটা মান লিখে দিছি যে কোনটার
যেমন হচ্ছে ফ্লোরিনের মান কত, তারপর হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মানের একটা চার্টে দিয়ে দিচ্ছে তোমাদের জন্য। তো এই হচ্ছে তোমাদের তড়িৎ ঋণাত্মকতা। তারপর আমাদের যে টপিক, সর্বশেষ টপিক, সেটা হচ্ছে মৌলসমূহের বিশেষ নাম। তো তোমরা যখন তোমাদের বইগুলোতে দেখবা তখন হচ্ছে দেখতে পাবা যে গ্রুপ একের মৌলগুলোকে আমরা বলতেছি ক্ষার ধাতু, গ্রুপ 2 এর মৌলগুলোকে বলতেছি আমরা মৃৎ ক্ষার ধাতু। ঠিক তেমনি গ্রুপ 11 নম্বরের গ্রুপের মৌলগুলোকে বলতেছি আমরা মুদ্রা ধাতু। 17 নম্বরের গ্রুপে বলতেছি আমরা হ্যালোজেন গ্রুপ। 18 নং গ্রুপকে বলতেছি আমরা নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় মৌলসমূহ। আর 3 থেকে 12 নং গ্রুপের মধ্যে যেই সকল মৌলগুলো বিদ্যমান সেগুলোকে বলতেছি আমরা অবস্থান্তর মৌল। এখন ধাতু কি, বা এদেরকে ক্ষার ধাতু কেন বলতেছি, বা এদেরকে আমরা কেন মৃৎ ক্ষার ধাতু বলতেছি, এদেরকে হচ্ছে কেন মুদ্রা ধাতু বলতেছি, এদেরকে আমরা কেন হ্যালোজেন বলতেছি, বা এদেরকে আমরা কেন নিষ্ক্রিয় গ্যাস বলতেছি, এগুলো হচ্ছে সব আমরা এখন জানব। ক্ষার ধাতু কি? ক্ষার ধাতু হচ্ছে যে সকল ধাতুগুলা গ্রুপ 1 অবস্থান করে। অর্থাৎ ক্ষার ধাতুর শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন বিদ্যমান? একটা ইলেকট্রন বিদ্যমান। সেজন্য ক্ষার ধাতুগুলা খুব সহজে কি করতে পারে? একটা করে ইলেকট্রন ত্যাগ করে দিতে পারে। আর ক্ষার ধাতুতে মোট কয়টা ইলেকট্রন, কয়টা মৌল বিদ্যমান? মোট হচ্ছে 7টা মৌল বিদ্যমান। ঠিক তেমনি মৃৎ ক্ষার ধাতুর শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন বিদ্যমান? 2টা। সেই জন্য হচ্ছে এদেরকে আমরা গ্রুপ 2 অবস্থান করতেছি। তো মৃৎ ক্ষার ধাতু কেন, এর নামকরণটা কেন? কারণ হচ্ছে এই ধাতুগুলোকে আমরা মাটিতে পাই, সেজন্য এগুলোকে আমরা বলি মৃৎ ক্ষার ধাতু। ঠিক তেমনি 11 নম্বরের গ্রুপের যেগুলো মৌল আছে, যেমন কপার, সিলভার, গোল্ড, এই 3টা মৌল হচ্ছে তোমার প্রাচীনকালে মুদ্রা হিসেবে প্রচলন ছিল, সেই জন্য এগুলোকে আমরা বলি কি? মুদ্রা ধাতু। তারপর আসো যে হ্যালোজেন গ্রুপ। তো আমরা সবাই জানি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলোকে আমরা কি বলি সবাই? হ্যালোজেন। তো হ্যালোজেনের একটা বিশেষত্ব নাম আছে, সেটা হচ্ছে লবণ উৎপন্নকারী। তোমরা দেখবা যে হ্যালোজেন গ্রুপ হচ্ছে ক্ষার ধাতুর সাথে মিশে, শুধুমাত্র ক্ষার ধাতু না, এরা হচ্ছে ধাতুর সাথে মিশে হচ্ছে লবণ উৎপন্ন করে। যেমন ধরো যে তুমি যদি ক্লোরিনের কথা চিন্তা করো, সে কী করবে? সোডিয়াম ক্ষার ধাতু, ম্যাগনেসিয়াম মৃৎ ক্ষার ধাতু, এদের এইসব ধাতুর সাথে বিক্রিয়া করে হচ্ছে লবণ উৎপন্ন করবে। যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এরা হচ্ছে কি? লবণ। যেহেতু হ্যালোজেন গ্রুপসমূহ লবণ উৎপন্ন করতেছে, সেজন্য আমরা এদেরকে কি, এই গ্রুপগুলোকে কী বলতেছি? লবণ উৎপন্নকারী গ্রুপ বলতেছি। তারপর আসো 18 নম্বর যে গ্রুপগুলো আছে, সেগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। তো নিষ্ক্রিয় গ্যাস আমরা কি জানি? যে এরা নিষ্ক্রিয় গ্যাসসমূহ, শুধুমাত্র নিষ্ক্রিয় গ্যাস না, আমরা নিষ্ক্রিয় গ্যাস বলতে বা নিষ্ক্রিয় বলতে কী বুঝি? যে এরা হচ্ছে কোনো কিছুর সাথে তোমার বিক্রিয়া করে না, বা হচ্ছে কোনো কিছুর সাথে খাপ খেয়ে নেয় না। তো এরকম 18 নম্বর গ্রুপগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এরা হচ্ছে তোমার কোনো মৌলের সাথে খুব সহজে বিক্রিয়া করতে চায় না, ঠিক আছে? তারপর দেখো অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌলগুলো কি? 3 থেকে 12 নং গ্রুপের যে মৌলগুলো আছে সেগুলোকে আমরা বলতেছি অবস্থান্তর মৌল। তো অবস্থান্তর মৌলের বিশেষত্ব কি? এদের হচ্ছে ডি অরবিটাল ফাঁকা থাকে অলওয়েজ। ডি অরবিটাল ফাঁকা থাকার কারণে এরা তোমার বিভিন্ন রঙিন যৌগ গঠন করতে পারে। আর যখন হচ্ছে আমরা ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করি, তখন দেখবা যে মূলত অবস্থান্তর মৌল নিয়ে আমরা পরীক্ষাগুলো করে থাকি। কারণ হচ্ছে এরা বিভিন্ন রঙিন যৌগ গঠন করে, আর আমরা এই রঙিন যৌগ দিয়ে সহজেই শনাক্ত করতে পারি যে এটা কোন মৌল। তো সবগুলো টপিক তোমাদের মাঝে আমি তুলে ধরলাম। তোমাদের কোনো টপিকে যদি বুঝতে সমস্যা হয়, তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আর পুরোপুরি তুলে দিতে পারছি বা পারি নাই সেটা বড় কথা না, কথা হচ্ছে তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের ইনফর্ম করবা। তো আর এই চারটা হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট, এই চারটা মনে রাখবা। আর হচ্ছে যেটা দিছিলাম গ্রুপ সমূহ মনে রাখার যে সহজ নিয়মটা, সেটা অবশ্যই মনে রাখবা, দেখবা। তো আজকের মতো আমাদের ক্লাসটা এখানে সমাপ্ত। সবাই ভালো থাকবে এই প্রত্যাশাই করি। আল্লাহ হাফিজ।